বোরো চাষ চলছে, মাঠে কৃষক ধান তার ফেলে রেখেছে, আর টেম্পারেচার 40-42 ডিগ্রি, ঘরে ঘুরপাক খাচ্ছে, আমরাও কার্যত ঘুরপাক খাচ্ছি লাট্টুর মতো। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে শিয়ারা বাজার, খুব বিখ্যাত বর্ধিষ্ণু এলাকা, একসময় বামেদের গড় ছিল। নীরব খাঁ পূর্ব বর্ধমান লোকসভার বামফ্রন্টের জোট প্রার্থী, একদম মেহনতি মানুষের সঙ্গে থাকা, শ্রমজীবী পরিবারতে উঠে আসা, শ্রমিকের অধিকার রক্ষার লড়াইয়ে নীরবের ভূমিকা বিভিন্ন সময় দেখা গেছে। নীরব এমন একটা লড়াই এমন হচ্ছে যে সময়, যে সরলরেখাটার মধ্যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, 25,753 জনের চাকরি গেছে, এক একজন হেফাজতে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু প্রশ্ন করছে যে কোন সরকারটাকে আমরা নিয়ে এলাম 11 থেকে এই অবধি। দেখুন, দুর্নীতির প্রসঙ্গে একটা জায়গা বাদ চলে গেল, সেটা হচ্ছে বিজেপিও সমান দুর্নীতি পরায়ণ। আমি আসবো, বিজেপি প্রশ্ন আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মানুষের সামনে যেগুলো, এগুলো মানে কি বলতে চাই বা এগুলো নাকি ইস্যুগুলো জানতে চাইছেন? দুর্নীতির ইস্যু আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গে 34 বছর বামফ্রন্ট ছিল, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যদিও আপনাদের বিরুদ্ধে অনিল রায়ের অভিযোগ ছিল যে অনিল বিশ্বাসের নাম করা হতো, আপনাদের আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চালচুরির মতো ঘটনা কোনো মন্ত্রী হেফাজতে গেছে? তাহলে 11 সাল থেকে এই 24-এ 13 বছরে মন্ত্রী আর পর্ষদ হেফাজতে, এটা ভাবতে লজ্জা লাগছে। এবং বাংলার যে সভ্যতা সংস্কৃতি, তার ক্ষেত্রে কি সত্যি ফিটিং করে এটা? না, বাংলার সঙ্গে তো বেমানান। কারণ দেখুন, ইতিপূর্বে কোনো শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের সচিব বলুন, তার সঙ্গে খাদ্যমন্ত্রীও বলুন, যাই বলুন, জেলে গেছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। কারণ এর আগে কংগ্রেসের পিরিয়ড ছিল, কংগ্রেস পিরিয়ডেও কেউ কখনো অন্ততপক্ষে চুরির দায়ে জেলে যায়নি। এবার জেলে গেছে কি মিথ্যা মামলায় ফাঁসানো, সেগুলোর ক্ষেত্রে আলাদা জায়গাটা, কিন্তু এই চুরির দায়ে জেলে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটলো। এবং আমি একজন শিক্ষক হিসাবে লজ্জিত এই ঘটনার জন্য, লজ্জা লাগে। তুমি বলছিলে বিজেপির কথা বলছিলে, ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে প্রথম সারিতে এই মুহূর্তে বিজেপি, আর দ্বিতীয় সারিতে তৃণমূল কংগ্রেস। অতএব এই বলছে হাম কিসি সে কম নেই, তো এই হাম কিসি সে কম নেই মুভিতে বামপন্থীরা নেই কেন? নেই কেন আপনারা এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতে? দেখুন, আমরা ইলেকট্রাল বন্ড নিয়ে 2017 সালে যখন প্রথম পার্লামেন্ট উত্থাপন হয়, তখন সীতারাম ইয়েচুরি প্রথমেই এটার বিরোধিতা করেছিল, যে কারণ এর দ্বারা উপকৃত হবে শাসক দল, রাজ্যে বা কেন্দ্রে যারা থাকবে তারাই মূলত। সেটাই আজকে প্রমাণিত সত্য। এবং সেদিন কিন্তু এই বিজেপির লোকেরা কিন্তু হেসেছিল। এবং দেখবেন ইদানিংকালে ওরা বলছে যে বামেদের কেন দেবে, বামেরা তো ক্ষমতা নেই। পাশাপাশি আমাদের ভুললে চলবে না, কেরলে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছি, সেখানেও কিন্তু কোনো ইলেকট্রাল বন্ডের চাঁদা নিইনি। ফলে আমরা চাই আমাদের পার্টি যেভাবে পরিচালিত হোক, সাধারণ মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা যে যেমন পাই দেয়, সেইভাবে পার্টি পরিচালনা হলে অনেক বেশি স্বচ্ছতা থাকে। আর না হলে টাকা যখন কোনোভাবে এরকম দুর্নীতি পরায়ণ হয়ে আসবে বা দুর্নীতির মাধ্যমে আসবে, তখন এই ঘটনা ঘটবেই। আজকে যার ফলাফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। ওষুধের দাম আকাশ চড়া, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া, সাধারণ জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে আকাশ ছোঁয়া, এই সবটাই ইলেকট্রাল বন্ডের জন্য। তবে আমরা অ্যাডভান্স বলে রাখি যে আগামী দিনে আরও বড় দুর্নীতি ধরা পড়বে, সেটা হচ্ছে PM কেয়ার্স ইউনিট। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পরিপ্রেক্ষিতে যারা জেনারেশন টু জেনারেশন শিক্ষাটা নিতে চায় অগ্রাধিকারের প্রশ্নে বেঁচে থাকার তাগিদে, উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক, গোটা শিক্ষা ব্যবস্থা কার্যত যে জায়গায় চলে গেছে। আমি বারবার শিক্ষাতে আসছি, একজন মেহনতি, আপনি শ্রমজীবী পরিবারতে বিলং করেন, আপনি বামপন্থীরা আপনারা অনেকের প্রগতির কথা বলেন, তাহলে শিক্ষাটা কার্যত চুরি হয়ে গেল, এর দায় কার? এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। শুধু শিক্ষার দায় দেখুন, আজকে চুরি করেছে বলে না, আজকে ভাবুন তো, আজকে স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে রেখে দিল, বেসরকারি স্কুল খোলা, তারা স্কুল যাচ্ছে, তাদের বাচ্চাদের কিছুই হচ্ছে না। আমরা বলেছিলাম আমাদের সংগঠন থেকে, BPGA থেকে, যে 6:30 থেকে 9:30 পর্যন্ত অন্তত আমরা একটু হাঁটতে কথা বলি, 6:30 থেকে 9:30 পর্যন্ত স্কুলটা হোক, তাহলে কি হবে, অন্ততপক্ষে ছেলে মেয়েদের লেখাপড়াটা চালু থাকবে। আধ ঘন্টার মিড ডে মিল খায়, 10টার সময় ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী কোনো কর্ণপাত করলেন না, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনো কর্ণপাত করলেন না। আমরা আমাদের রাজ্যগতভাবে এটা নিয়ে একাধিকবার ডেপুটেশন দেওয়া, বলা, সমস্ত কিছু করেছি। আসলে রাজ্য সরকার চাইছে শিক্ষার বেসরকারিকরণ, পরিষ্কার। কারণ এই যে দুর্নীতি করে যে শিক্ষকগুলোকে নিচ্ছে, অযোগ্য শিক্ষকগুলোকে নিচ্ছে, আজ ধরুন আমার সন্তান যখন সরকারি স্কুলে পড়বে, তখন হচ্ছে যে সরকারি স্কুলের প্রতি ভরসা কমবে। কারণ যে মাস্টারমশাই শেখাচ্ছে সে তো নিজেই সঠিক জানে না, বাচ্চাকে কি করে শেখাবে। আচ্ছা নীরব, অনেক বড় ইস্যু আছে। এক হচ্ছে দামোদরের পারে বর্ধিষ্ণু এলাকা শিয়ারা বাজার, রায়না বিধানসভা, একদিকে খণ্ডঘোষ। এখানে হচ্ছে দামোদর হচ্ছে প্রধান নদ এবং হচ্ছে বালু এখানে প্রধান শিল্প।
এক সময় যারা মাথায় করে বালু বইতেন আজকে তারা কোটিপতি। আপনারা এখানে ক্ষমতায় ছিলেন, এই বালি সিন্ডিকেটরা যে দুর্নীতি যেভাবে একটার পর একটা বেড়েছে, তাতে বামপন্থীদের ভূমিকা কি? বামপন্থীরা কি আদৌ তাদেরকে বলতে পারছেন যে আপনাদের একসময় যা বৈভব ছিল খেতে পেতেন না, এখন আপনারা কোটিপতি? তাদের তদন্তের ব্যাপারে বামপন্থীরা কি সরব? একেবারে। আমি সেদিনকে জামালপুরের বিধায়ককে আমি সেদিনকে জিজ্ঞেস করছিলাম, সমর হাজরা, আপনারা নিশ্চয়ই জানেন, বিগত 25 বছরের বিধায়ক, তার জীবনযাত্রার মান, তার বাড়ি ঘর দেখলে আমার অবাক লাগে যে এই লোকটা সত্যি একজন আদর্শ কমিউনিস্ট। এবং তার কাছ থেকে শুনছিলাম যে আগে একটা গভর্নমেন্ট রয়্যালটি পেত পার গাড়ি পিছু, এখন সেই রয়্যালটিটা তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে এবং গভর্নমেন্ট এতে প্রচুর লুজার হচ্ছে। আর তার সঙ্গে বালি কাটার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই। এটা নিয়ে আমি একাধিক জনসভায়, পথসভায়, সমস্ত জায়গায় আমি সোচ্চার হচ্ছি যে এইভাবে চলতে পারে না, এটা একটা জঙ্গল রাজ চলছে। যে খেতে পেত না সে আজকে কোটিপতি, তার একাধিক বাড়ি হয়ে গেছে। আজকে জেলা জুড়ে এই ঘটনা ঘটছে, শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে। বালি তো আছেই, বালি তো এলাকার সমস্যা, কিন্তু তার বাইরেও আপনার অজয়ের বালি চুরি হচ্ছে ওইভাবে, ওদিকে গঙ্গার বালি চুরি হয়ে যাচ্ছে, কেটে নিয়ে চলে যাচ্ছে, পাড় ভাঙছে, যার ফলে। নীরব, যখন তোমরা ক্ষমতায় ছিলে ভূমি ও ভূমিরাষ্ট্র দপ্তর ছিল, যারা এখান থেকে রাজস্ব আদায় করতো, যেটা সরকারের ফান্ডে যেত, এখন এই ফান্ডটা কার্যত চলে যাচ্ছে শাসক দল নেতাদের বাড়িতে চলে যাচ্ছে। ফলে সরকারের প্রশাসনিক প্রধান বলছে আমি সরকার চালাতে পারছি না, আমার আর্থিক কষ্ট রয়েছে। তাহলে এই বিপুল অর্থের যে কোষাগার কার্যত খালি করে দিচ্ছে এখানকার শাসক দল। দেখুন, শাসক যদি অপারগ হয়ে যায়, আমি চালাতে পারছি না, তাহলে ছেড়ে দেওয়া উচিত কালকে। কারণ তার দলের লোকেরাই তো চুরি করছে, তাহলে তিনি যখন চুরি আটকাতে পারছেন না, কালকেই তার পদত্যাগ করা উচিত। আমি তো অন্ততপক্ষে দাবি করব তার কালকেই ছেড়ে দেওয়া উচিত তার পদটা। তাই তো বলছে। আসলে ছাড়া খুব কঠিন, জানেন তো। আসলে পয়সার আঠা আর কাঁঠালের আঠা আর পেঁপের আঠা যদি কারো গায়ে লাগে না, সেখানে আপনাকে দিতে হবে অ্যাসিড, না হলে হচ্ছে যে ডিটারজেন্ট পাউডার। দেখুন, বলছেন তো, আমরা উদাহরণ দিচ্ছি, বামফ্রন্টের সময়ে একাধিকবার আমরা বিভিন্ন পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে হেরেছি, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন ধরে হেরেছি। আপনার চলে যান কৃষ্ণনগর পুরসভা, নবদ্বীপ পুরসভা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আপনার এরকম পুরসভা বহু পাবেন, পঞ্চায়েতও বহু পাবেন। আজকে সকালেই গেছিলাম শ্রীরামপুর পঞ্চায়েত, নবদ্বীপের আগেই। সে পঞ্চায়েতটা আমাদের দীর্ঘদিন হাতছাড়া, হাটকালনা পঞ্চায়েত, আমাদের অন্ততপক্ষে তৃণমূল আসারও অন্ততপক্ষে 10 বছর আগে আমরা হেরেছি। আমরা মানিনি, আমরা জনগণের রায় মেনেছি, এরা জনগণের রায় মানতে চায় না, ভোটটাই করছে না, তো ঠিক করে মানবে কি? পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা থেকে শুরু করে হচ্ছে আপনার মেমারি এবং রায়না থেকে শুরু করে জামালপুর, যেদিকেই তাকাবেন শুধু একটার পর একটা অভিযোগ শাসকের বিরুদ্ধে। এটা দেখছেন এক। এবার আমি আসি, যেহেতু আপনি ছাত্র আন্দোলন করে উঠে এসছেন, 19 সালে আপনি রেড ভলেন্টিয়ার্সে কাজ করছেন, পরিযায়ী শ্রমিক দেখেছেন, তাদের যন্ত্রণা দেখেছেন। শিক্ষাক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক দুর্নীতির পরিমাণ প্রায় 20 কোটি 42 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট কার্যত ভেঙে ফেলা হলো। যে বিশ্ববিদ্যালয়ে আচার্য সুকুমার সেন, ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়ের মতো উপাচার্য ছিলেন, যাদের জন্য হিত গৌরব ছিল, আজকে সে বর্ধমান বিশ্ববিদ্যালয় 78টা কলেজের কার্যত বেনাকা পরিস্থিতি। যা তা অবস্থা। আজকে সেদিনকে শুনছিলাম, আমি সুকৃতিবাবুর মুখে শুনছিলাম ঘটনাটা, যেহেতু উনি তো যুক্তটার সঙ্গে, মানে এটা একটা লজ্জাজনক ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের ফান্ডে কখনো হাত দেওয়া হতো না এর আগে, সেই ফান্ড ভেঙে আজকে শেষ করে ফেলছে। মানে এনারও পদত্যাগ করা উচিত, ভাইস চ্যান্সেলর হিসেবে ওনারও পদত্যাগ ছেড়ে দেওয়া উচিত কালকে। ওই যে বললাম, এরা হচ্ছে দোকান কাটা নির্লজ্জ, এরা কোনো মানে লজ্জার ধারে কাছে থাকে না। মানে দোকান কাটা যারা, তারা কি মাছের বাজার ভেতর দিয়ে যায়? হ্যাঁ, সেরকমই, ঠিকই তাই, ঠিকই তাই। মানে এদের কোনো লজ্জা নেই, যতক্ষণ না পর্যন্ত জনগণ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সন্দেশখালীতে যেমন পেরেছে, শেখ শাহজাহান শিবু হাজরাদের সরাতে পেরেছে, এইরকমভাবে আগামী দিনে আমি বলেওছি, আজকে বক্তব্য রাখার সময় বলেছি যে জনগণ, আমি এখানে বলে গেলাম যে সন্দেশখালীর মতো প্রত্যেকে ঝাঁটা লাঠি নিয়ে তৈরি থাকবেন, ভোটের দিনে এলে তাড়া করবেন, মেরে ওখানে পাটপাড়া করবেন। আচ্ছা নীরব, তুমি কি মনে করো সন্দেশখালীর মতো পিঠেপুলির গল্প রায়না, জামালপুরের মেমারি, পূর্বস্থলী, কালনা এই অঞ্চল হয় না? হ্যাঁ, হতে পারে, হয়তো মানে এখনো হাইলাইট হয়নি। হ্যাঁ হয়, অবশ্যই হয়, অবশ্যই হয়, সর্বত্রই হয়। মানে সন্দেশখালী হয়তো ব্যাপারটা হাইলাইটে চলে এসছে, বাকিগুলো জানা যাচ্ছে না, একদিন প্রকাশিত হবে এই সত্যগুলো। আমরাই তো এই মুহূর্তে শাসকের রোষানলে রয়েছি, আমরাই তো thequery.com এই মুহূর্তে তো রোষানলে রয়েছি আমরা। আপনি বহুবার আক্রান্ত হয়েছেন। আমি সেটা হচ্ছে একদম শেষ করবো। অনেক মীনাক্ষী ভালো বলছে, আচ্ছা মীনাক্ষী ভালো বলে, এটা নিয়ে সন্দেহ নেই। মীনাক্ষী এই মুহূর্তে ক্যাপ্টেন, অ্যাকচুয়ালি আপনাদের ক্যাপ্টেন। আচ্ছা, এই যে পরিস্থিতি, যে বাইনারি তৈরি হয়েছে এই মুহূর্তে, আমি শেষ করবো আপনাকে, জিতবেন? অবশ্যই জেতার ব্যাপারে কনফিডেন্স মানে 100%।
কারণ কি, আমরা বিগত যে উপনির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন তাতে যা ফলাফল করেছি, মানুষ আমাদের প্রতি মানে প্রচুর ভরসা। এবং পঞ্চায়েত ভোটে তো আমাদের আসল যেটা পাওয়া উচিত ছিল সেটা অন্ততপক্ষে 35% ভোট আমার এখানে আছে, যেটা 23% বলছে। এত লুটপাট চালানোর পরেও আমাদের 23% ভোট বর্ধমান পূর্বে আছে, ফলে আমরা জিতছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাদেরকে নিয়ে ওরা ভাবতো সেই মানুষ ভুল ধরতে পেরে গেছে, এদের যে ভুল বুঝতে শিখে গেছে। যে আজকে বলুন তো 1000 টাকা করে দিচ্ছে, কিন্তু বিনিময়ে তার 100 দিনের কাজটা বন্ধ। যে 100 দিনের কাজটা পেলে সে সারা বছর সংসারটা অন্ততপক্ষে কিছুটা হলেও চালাতে পারতো। 1000 টাকা দিয়ে কি তার সংসার চলে? আমরা বলেছি যে বামপন্থীরা যদি সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারি, আমরা ইন্ডিয়া জোট গঠন করলে আমরা 100 দিনের কাজ 200 দিন করব এবং 600 টাকা হবে যার মজুরি, মিনিমাম মজুরি। ফলে 1000 টাকাটা পেলেন কি না পেলেন সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সংসার চালানো, যেটা এখন খুব সংকটের মধ্যে মানুষ আছে। ফলে মানুষ আমাদের কথা শুনেছে এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা নিশ্চিত যে আমাদের প্রচুর আশীর্বাদ করবে মানুষ। আচ্ছা, আপনারা ছেড়ে যেটা পড়ে আছেন এটা শান আর শওকত, এবারকে শান শওকত বলা হয় কমিউনিস্টদের। একবার টুপিটা খুলুন না, খুলুন না একবার। চুল পেকেছে আপনার? না, চুল পেকেছে, অবশ্যই হালকা পেকেছে। রাজনীতিতেও পাক ধরেছে আপনার মোটামুটি নাকি? রাজনীতি ধরুন আমি সেই করছি কার্যত ক্লাস 9 থেকে। ক্লাস 9 বলতে আমি কেন টুপিটা খুলতে বললাম আমি বলে দিই আপনার টুপি পরাবেন তো এবার বিরোধীদেরকে? হ্যাঁ অবশ্যই, বিরোধীরা টুপি পরবে, জনগণই পরাবে ওদের, জনগণই পরাবে। নীরব খান একদম টুপিটা খুলেছে, বলছে টুপি পরিয়ে দেবো, চাপ নেই কোনো। বালু চুরি, কালো চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট চুরি, এ অভিযোগ করছে। অভিযোগ ও করছে না, সবাই করছে। এখানে বালু প্রধান শিল্প, সেই শিল্পে বৈভবতা বেড়েছে এখানকার শাসক দল। আরে আমরা তো খারাপ, দা কোয়ারি.com বাংলা সব জায়গাতে যায়। তাই শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে লড়াইটা হবে কিনা সেটা মীনাক্ষীর আওয়াজ থেকে পরিষ্কার হচ্ছে, আর নীরবের দীপ্ত কণ্ঠে পরিষ্কার হচ্ছে। সময় বলে দেবে যে পলিটিক্স ইজ আ পসিবল ইন্ডাস্ট্রি, অনেকে বলে না, কিন্তু জনগণ শেষ কথা। যদি নীরবদের পক্ষে জনগণ থাকে না, নীরব খান, তাহলে কিন্তু ঘুরে যেতে পারে কিন্তু হাওয়া। সময় বলবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহযোগী সমীর দপাদার, শেয়ারা বাজার, খুব ঐতিহাসিক মাঠ। আর শুভেচ্ছা অভিনন্দন তোমাকে, লড়াইয়ের ময়দানে দেখা হবে তোমার সঙ্গে। থ্যাংক ইউ।